আচ্ছা, তাহলে ফার্স্টে যেগুলো স্বামী দিছে সেগুলো সলভ করি। আর এগুলো সলভ করার ক্ষেত্রে আমি বলে দিচ্ছি যে একটাই ইকুয়েশন এখানে তোমার অ্যাপ্লাই হবে। এখানে অনলি ইকুয়েশনটা হচ্ছে s is equal to small m by capital M minus small m into 100, যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা দিয়ে সব হয়ে যাবে। s is equal to small m by capital M minus small m into 100, এই ইকুয়েশন দিয়েই তোমার প্রবলেম সলভ করা পসিবল। এগুলো দিয়েই প্রবলেম সলভ করা পসিবল। দেখো নাম্বার ওয়ান বলছে 60 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, at 60 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার 3 গ্রাম সল্ট মেক্স এ স্যাচুরেটেড সলিউশন। 3 গ্রাম সল্ট মেক্স a saturated solution with 20 গ্রাম ওয়াটার। তাহলে 20 গ্রাম ওয়াটার বলার মানে হচ্ছে 20 গ্রাম সলভেন্ট। তাহলে 3 গ্রাম সলিউট 20 গ্রাম সলভেন্ট, 3 গ্রাম সলিউট 20 গ্রাম সলভেন্ট। নাও ক্যালকুলেট করতে বলছে সলিবিলিটি অফ সল্ট। তো এসো, সলিউশনটা কি? তাহলে সিম্পল সলিউশন, s is equal to small m by capital M minus small m into 100। এই স্মল m এর ভ্যালুটাই হচ্ছে 3 গ্রাম সল্ট, আর 20 হচ্ছে, তারপর 3/20, অর্থাৎ এই ক্যাপিটাল M মাইনাস স্মল m এর ভ্যালুটাই 20 এখানে, কারণ ক্যাপিটাল M মাইনাস স্মল m টাই হচ্ছে সলভেন্ট। আর ফর্মুলার 100, অ্যাজ এ রেজাল্ট অ্যান্সার হচ্ছে 15। বাস, এটা কোনো ইউনিট হবে না, ওটা ওই অ্যান্সারে ভুলে গ্রাম লেখা ছিল, এটা ইউনিট হবে না। তো অ্যান্সার হচ্ছে 15। ডান। সলিবিলিটি কখনো ইউনিট হবে না? এই সলিবিলিটির হবে না, এটার হবে না, বিকজ এটা হচ্ছে উপরেও গ্রাম নিচেও গ্রাম, সলিউট গ্রামে সলভেন্টটাও গ্রামে। তাহলে এটা হচ্ছে m মাইনাস m টা কি বোঝায়? ক্যাপিটাল M মাইনাস স্মল m বোঝায় হচ্ছে সলভেন্ট। ক্যাপিটাল M থেকে স্মল m মাইনাস করলেই সলভেন্ট পাওয়া যায়। আর তোমাকে সলভেন্টের অ্যামাউন্ট দেওয়া আছে, বিকজ যেহেতু ওয়াটারের অ্যামাউন্ট দেওয়া আছে, ওয়াটার অ্যামাউন্ট মানে কি? ওয়াটার তো সলভেন্ট, ওয়াটার অ্যামাউন্ট দেওয়া মানে সলভেন্টের অ্যামাউন্ট দেওয়া আছে। ওয়াটার অ্যামাউন্ট গিভেন মানে সলভেন্টের অ্যামাউন্ট গিভেন, সলভেন্টের অ্যামাউন্ট গিভেন, রিমেম্বার। ওই ছোট m আর এই নিচেরটার m সেম না? এই স্মল m আর এই স্মল m টা, হ্যাঁ সেম। আসসালামু আলাইকুম। তো দুইটা সেম, মানে 3 দিয়ে নিচে 20 টা আসছে। এটা এই স্মল m এর ভ্যালু 3, এই স্মল m এর ভ্যালু তো 3, আর এই স্মল m এর ভ্যালু যদি 3 বসাও, তুমি কি ক্যাপিটাল M জানো? তুমি তো জানো না, ঠিক আছে? তাহলে ক্যাপিটাল M তো জানো না, তুমি যে 20টা দেওয়া আছে, এই 20 তো হলো গিয়া, আর এই সলিবিলিটি মানে তো হচ্ছে গিয়া, এই সলিবিলিটি মানেই তো হলো গিয়া সলিউট বাই সলভেন্ট ইনটু 100। তো সলভেন্ট যেহেতু ডিরেক্ট দেওয়া থাকে না, এই কারণে ক্যাপিটাল M মাইনাস স্মল m করা হয়েছে। এখন ম্যাথে যদি সলভেন্ট ডিরেক্ট দিয়ে দেয়, তাহলে আমরা ক্যাপিটাল M মাইনাস স্মল m এর জায়গায় সলভেন্টের অ্যামাউন্ট বসাবো। ব্যাস, হলো তো? আচ্ছা, এটা ডান। সেকেন্ড ওয়ান কি বলে? when a solution of potassium nitrate containing 100 gram, when a solution of potassium nitrate containing 100 gram is evaporated 50 degree Celsius, 50 gram residue obtain, তাহলে সলিবিলিটি কত? তো একটা সলিউশন কি ইভাপোরেট করছে, করার পরে রেসিডিউ 50 গ্রাম, তার মানে কি? রেসিডিউ 50 গ্রাম হলে পরে ওই সলিউটের অ্যামাউন্টই তো 50 গ্রাম। সলিউটের অ্যামাউন্ট, রেসিডিউ মানে প্রিসিপিটেট। তাহলে
একটা পটাশিয়াম নাইট্রেট সলিউশনকে 100 যার 100 গ্রাম পটাশিয়াম নাইট্রেটের সলিউশন যার অ্যামাউন্ট হলো 100 গ্রাম, এটাকে ইভাপোরেট করছে, করার পরে 50 গ্রাম রেসিডিউ রয়ে গেছে, তার মানে 50 গ্রামই হলো পটাশিয়াম নাইট্রেট, আর ইভাপোরেট হয়েছে কি ওয়াটার। তার মানে 100 গ্রামের মধ্যে 50 গ্রাম রেসিডিউ, 50 গ্রাম ওয়াটার, 50 গ্রাম রেসিডিউ, 50 গ্রাম ওয়াটার, তাই তো দাঁড়ায়, তাই না? 100 গ্রাম ইভাপোরেট করছো, 50 গ্রাম রেসিডিউ, তাহলে 50 গ্রাম কি হয়েছে? ইভাপোরেট হয়েছে। ইভাপোরেট কে হয়? ওয়াটার। তাহলে ওয়াটার কত? 50 গ্রাম। আর ইয়ে কত? পটাশিয়াম নাইট্রেট কত? 50 গ্রাম। তার মানে সলভেন্ট কত? 50 গ্রাম। সলিউট কত? 50 গ্রাম। এখন জানতে চাইছে সলিবিলিটি কত। তাহলে একই ফর্মুলা যদি হয় সেখানে S is equal to small m by capital M minus small m into 100, তাহলে এখানে স্মল m তো জেনেই গেছো, স্মল m মানে পটাশিয়াম নাইট্রেটের অ্যামাউন্ট কত? 50। আর এবারও তো ওয়াটার অ্যামাউন্ট জেনে গেছো 50, আর ফর্মুলার কত? 100। 50-50 কাটা, आंसर কত? 100। 3 নাম্বার বলছে the solubility of a salt at 30 ডিগ্রি সেলসিয়াসে 40। এইগুলো এই দেখো আমি কোনগুলো মার্ক করি। solubility of a salt at 30 degree Celsius 40. Calculate the amount of water required to dissolve 20 gram of salt. তাহলে সলভেন্টের অ্যামাউন্ট ডিটারমিন করতে বলছে। এবার সলিবিলিটি দেওয়া আছে, সলিউট দেওয়া আছে, সলভেন্ট জানতে চাওয়া হয়েছে অনেকটা, তাই না? তাহলে S is equal to small m by capital M minus small m into 100, তাহলে এইটাই তো মেনশন করা আছে 40 is equal to এটা মেনশন করা আছে 20, আর ক্যাপিটাল M মাইনাস স্মল m ইনটু 100, আমরা ক্যাপিটাল M মাইনাস স্মল m কে লিখতে নিয়ে আসি, তাহলে 20 ইনটু 100 বাই 40, তাহলে কত হয়? 50। आंसर 50। তবে এটা গ্রাম। বাস, হলো তো। at 30 degree Celsius specific gravity of 110 milliliter, at 30 degree Celsius temperature specific gravity of 110 milliliter এর saturated solution is 1.15, where 20.7 gram solute is dissolved. Calculate the solubility this time. তাহলে কি বলছে এখানে? স্যাচুরেটেড সলিউশন, স্যাচুরেটেড সলিউশন। তাহলে এখানে সলিউশনের অ্যামাউন্ট দেওয়া আছে, সলিউটের অ্যামাউন্ট দেওয়া আছে, চাইছে সলিবিলিটি। তাহলে মুভ করো এবার। S is equal to small m by capital M minus small m into 100. S is equal to small m by capital M minus small m into 100. Same formula. Small m কত? 20.7. Small m কত দেওয়া আছে? 20.7. তুমি করো তো, ট্রাই তো করবা। 20.7। এবার আসো ক্যাপিটাল M মানে সলিউশন দেওয়া আছে, কিন্তু দিছে একটু অন্যভাবে, ভলিউম দিছে। তো ভলিউম দিলে পরে স্পেসিফিক গ্রেভিটি দিয়ে দিবে। তাহলে ক্যাপিটাল M ইকুয়াল টু তখন হবে 110 ইনটু 1.15, 110 ইনটু 1. তাহলে এটা গ্রামে কনভার্ট হয়ে যাবে। তাহলে যদি দেখো মিলিলিটারে দেওয়া আছে, তাহলে স্পেসিফিক গ্রেভিটি দেওয়া থাকবে। তাহলে 110 ইনটু 1.15 ইজ ইকুয়াল টু 126.5। তাহলে এই 126.5 হচ্ছে এখন ক্যাপিটাল এম এর ভ্যালু। ক্যাপিটাল এম এর ভ্যালুটা দিছে, কিন্তু দিতে যায় একটু তোমাকে কনভার্ট করে নিতে হয়েছে। ক্যাপিটাল এম দেওয়া আছে, কিভাবে বুঝছো? ওই যে সলিউশন দেওয়া আছে। তাহলে এই ক্যাপিটাল এম এর জায়গায় হবে 126.5 মাইনাস মাইনাস এই স্মল এমটা, এই স্মল এমটা তো ইয়ে এখানে কি চাইছে? ক্যালকুলেট দ্য সলিবিলিটি। ও স্মল এম এইটাই তো 20.7 ইনটু ফর্মুলার 100। তাহলে 20.7 বাই 126.5 মাইনাস 20.7 ইনটু 100। তাহলে তোমার অ্যান্সার আসবে
19.56 এবং এখানেও কোনো ইউনিট হবে না। সেই। এখানে বলা আছে 230 গ্রাম স্যাচুরেটেড সলিউশন, এখানে মেনশন আছে 230 গ্রাম স্যাচুরেটেড সলিউশন কন্টেইনার এ তে। আর কন্টেইনার বি তে কি করা আছে 200 ml এর 1:10⁻6 মোলারের অ্যালুমিনিয়াম ক্লোরাইড, তার ভিতরে আবার 200 ml 1:10⁻3 মোলারের ক্যালসিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করছে। যাই হোক, কোনো সমস্যা না, এগুলো কোনো ব্যাপার না। তুমি তো যখন স্টার্ট করবা তুমি ফিল করবা যে আসলে কি তোমার এখন করতে হবে। আচ্ছা, এটা একটা ডেফিনেশন যে হোয়াট ইজ সলভেন্ট এক্সট্রাকশন। তো সলভেন্ট এক্সট্রাকশনের ডেফিনেশন সহ সব ডেফিনেশন গুলা দেখে নিবা, সব ডেফিনেশন দেখে নিবা। আচ্ছা, তোমাদেরকে একটু বলি যে এই চ্যাপ্টার 2 আর চ্যাপ্টার 3 আপডেট করা হয়েছে নোট, অর্থাৎ নোট আপডেটেড। আর কালকে এটা প্রিন্টে যাবে, কালকে হয়তো কপি হয়ে কালকের মধ্যে হয়তো রেডি থাকবে আর কি। কালকে পরশুদিন এটা হয়তো দেয়া পসিবল হবে আর কি। তো পরশুদিন থেকে তোমরা এটা কালেক্ট করতে চেষ্টা করো আর কি, কিভাবে কালেক্ট করবা। কোথা থেকে নেবো? মানে এটা নিতে হবে হচ্ছে গিয়া তোমার এই কপি থাকবে হচ্ছে সলিমুল্লাহ রোডে পানি ট্যাঙ্কি যে মাঠ, সেই মাঠের পূর্ব দিকে, ঠিক আছে? সেই মাঠের পূর্ব দিকে ওই যে একটা একটা স্কুল আছে যে, স্কুল টিস্কুল না, মাঠের পূর্ব দিকে তোমার হলো গিয়া ওই যে একটা ফটোকপির দোকান আছে, ডিজিটাল জোন নামে একটা ছোট একটা ফটোকপির দোকান আছে। তার সাথে আবার কয়টা এই যে এখন নতুন করে কিছু ইয়ে হয়েছে, কেটলি একটা চায়ের দোকান নাম, তারপরে কি যেন একটা এরকম কিছু চায়ের দোকান টোকান হয়েছে। তো ওইখানে একটা সোজা কথা একটা ফটোকপির দোকান আছে, নাম হলো ডিজিটাল কোন জোন। চ্যাপ্টার 2 আর 3? 2 আর 3 কোয়ালিটেটিভ কেমিস্ট্রি আর হচ্ছে ওই কেমিক্যাল বন্ড। ওকে স্যার। আচ্ছা, তো ওই দুইটা চ্যাপ্টারের নোট ওখানে ওর কাছে থাকবে, তোমরা জাস্ট গেলে আমার রেফারেন্স দিলে বলতে মানে আমার কথা বললে পরে ও নিশ্চিত হয়ে তোমাকে দিবে আর কি। হ্যাঁ, তার হোয়াট ইজ সলভেন্ট এক্সট্রাকশনের পরে হচ্ছে পেপার ক্রোমাটোগ্রাফি ইজ এ টাইপ অফ পার্টিশন ক্রোমাটোগ্রাফি। তো সলভেন্ট এক্সট্রাকশনের ডেফিনেশন তো এটা ডেফিনেশন, তো এটা ডিরেক্ট দেখতে পাবা। কিন্তু যেটাতে বলছে যে পেপার ক্রোমাটোগ্রাফি যে টাইপ অফ পার্টিশন ক্রোমাটোগ্রাফি, এটা একটা ব্যাপার। আমরা যতদূর জানি, আমরা স্যার যদি এটা তোমরা কোন কলেজের কোশ্চেন? সিটি কলেজ? এটা ওয়ালিদ পাঠাইছে, ঠিক কলেজের না কোনো কোথা থেকে পাঠাইছে জানি না। আমাদের করেছে করিয়েছে, আচ্ছা ঠিক আছে। সিটি কলেজে ক্লাস হয়, জানতাম না তো। আচ্ছা শোনো, দেখো তাহলে এখানে আমরা যেটুকু শেয়ার করছি যে পেপার ক্রোমাটোগ্রাফিটা হলো পার্টিশন ক্রোমাটোগ্রাফি, অর্থাৎ টু টাইপ ক্রোমাটোগ্রাফি, একটা হচ্ছে অ্যাডজর্পশন ক্রোমাটোগ্রাফি, একটা হচ্ছে পার্টিশন ক্রোমাটোগ্রাফি। অ্যাডজর্পশন ক্রোমাটোগ্রাফিতে ছিল হচ্ছে কলাম ক্রোমাটোগ্রাফি আর থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি, আর পার্টিশন ক্রোমাটোগ্রাফিতে ছিল হচ্ছে পেপার ক্রোমাটোগ্রাফি আর হচ্ছে গ্যাস ক্রোমাটোগ্রাফি। এখন কোশ্চেন করছে, আমরা তো নলেজ জানতাম যে এটাকে পার্টিশন ক্রোমাটোগ্রাফি বলে, কিন্তু যখন জানতে চাইছি যে পেপার ক্রোমাটোগ্রাফি ইজ এ টাইপ অফ পার্টিশন ক্রোমাটোগ্রাফি, তার মানেটা কি, তখন এক্সপ্লেইন করতে বলতেছে। তো তুমি 2 মার্কের জন্য তখন কি লিখবা? তো যাই হোক, তুমি এটা বলতে পারো যে দেয়ার আর টু টাইপ অফ ক্রোমাটোগ্রাফি, one is adjacent chromatography, another is partition chromatography, and in partition chromatography stationary phase হচ্ছে লিকুইড, স্টেশনারি ফেজটা হচ্ছে লিকুইড, অর্থাৎ যার স্টেশনারি ফেজ লিকুইড আর মোবাইল ফেজ হচ্ছে গিয়া লিকুইড অথবা গ্যাস, তারাই হচ্ছে গিয়া পার্টিশন ক্রোমাটোগ্রাফি। তো যেটা হচ্ছে তোমার মানে পেপার ক্রোমাটোগ্রাফিতে স্টেশনারি ফেজ এন্ড হচ্ছে লিকুইড এন্ড মোবাইল ফেজও লিকুইড, এন্ড দিস ইজ ওয়াই এটা হচ্ছে পার্টিশন ক্রোমাটোগ্রাফি। তো এছাড়া আর কিছু বলার নাই, কথা বুঝছো? কারণ বইয়ের মধ্যে পড়েও এরকম এটার কোনো এরকম সদুত্তর নাই, জাস্ট হইতেছে এই আন্ডারস্ট্যান্ডিংটা যে স্টেশনারি ফেজ লিকুইড, এই কারণেই এটা হচ্ছে পার্টিশন ক্রোমাটোগ্রাফি। এর বেশি আর কি বলতে পারবা? তবে সি এর কোশ্চেন যেটা তুমি একটু কনফার্ম হয়েও এটা যে এটাতে কি কোনো ইনফরমেশন গ্যাপ আছে মনে হচ্ছে, কিরকম? সেটা হচ্ছে যে 230 গ্রাম স্যাচুরেটেড সলিউশন দেওয়া, 230 গ্রাম স্যাচুরেটেড সলিউশন দেওয়া। এই তোমরা সবাই খেয়াল করো, তোমাদের মাথা থেকে কিছু আসছে কিনা আমাকে শেয়ার করো। 230 গ্রাম একটা স্যাচুরেটেড সলিউশন দেওয়া আছে, দিয়ে বলতেছে যে 15.22 গ্রাম প্রিসিপিটেট হয় যদি আমি এই সলিউশনের টেম্পারেচারকে 60 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসে লোয়ার করি। 60 ডিগ্রি সেলসিয়াস থেকে 40 ডিগ্রিতে নিয়ে গেলে অবশ্যই প্রিসিপিটেট হবে।
60 ডিগ্রিতে রাখা আছে, সেটাকে 40 ডিগ্রিতে নিলে পরে সলিউবিলিটি যেহেতু ডিক্রিজ হবে, তো কি হবে, তোমার প্রিসিপিটেশন হবে। তো তারা কি করছে, যে প্রিসিপিটেটের অ্যামাউন্ট দিয়ে দিচ্ছে। ভালো কোশ্চেন। দিয়ে বলতেছে যে সলিউবিলিটি ডিটারমিন করতে 40 ডিগ্রিতে। তার মানে এটা আছে 60 ডিগ্রিতে, সলিউবিলিটি বার করতে হবে 40 ডিগ্রিতে। 60 ডিগ্রিতে আছে সলিউশনটা, কিন্তু 40 ডিগ্রিতে তার সলিউবিলিটি বার করতে হবে, যেখানে শুধু প্রিসিপিটেটের অ্যামাউন্ট দেওয়া আছে। তো 60 ডিগ্রিতে একটা সলিউবিলিটি ধরে নেই, 60 ডিগ্রিতে আমি একটা সলিউবিলিটি মনে করে নেই, ধরো 90, দেখি তো কি হয় তাতে। যদি সেখানে আটকায় যায় তাহলে সেটা পরে বোঝা যাবে। আচ্ছা, তাহলে আমরা মনে করে নিলাম যে 60 ডিগ্রিতে সলিউবিলিটি 90, 40 ডিগ্রিতে সলিউবিলিটি কত, এটা জানতে চাওয়া যদি হয়, যেখানে প্রিসিপিটেটের অ্যামাউন্ট দেওয়া আছে। তাইলে সলিউশনটা আমাদের কাছে কি একসেপ্টেন্স, মানে একসেপ্টেবল হয় কিনা। সেক্ষেত্রে সলিউশনটা যদি একসেপ্টেবল হয়, তাহলে তোমরা দেখবা যে হয়তো তাহলে এই ইনফরমেশনটা গ্যাপ হয়ে গেছে। তাহলে আসো, S is equal to small m by capital M minus small m into 100, তাই তো? আচ্ছা, এখন S কত ধরলাম জানো? 90। 90 is equal to small m বার করব, ক্যাপিটাল M হলো 230 মাইনাস স্মল m into 100। তাহলে এটা হইতেছে 190 m equal to 90 into 230। তাহলে স্মল m equal to 90 into 230 বাই হচ্ছে 190, স্মল m টা বাইরে আসো, ঠিক আছে? 190 কেমনে আসলো? না না, এটা শর্টকাট করছি আর কি। এই যে উপরে 100 m আর এদিকে 90 m, বুঝো নাই? স্যার 90 কোথা থেকে আসছে স্যার? আরে এই 90 আমি ধরে নিছি ম্যাথ মিলানোর জন্য, কথা বুঝো নাই? জি স্যার। মানে তোমারে যেটা দিছে, আমার কাছে মনে হচ্ছে যে এখানে কোনো একটা ইনফরমেশন গ্যাপ থাকতে পারে। অর্থাৎ আমার কাছে আমি যেটা চাইছি যে আমাকে 60 ডিগ্রিতে সলিউবিলিটি দিয়ে দিতে হবে, আর 40 ডিগ্রিতে সলিউবিলিটি চাইতে পারে। আর 60 ডিগ্রিতেও সলিউবিলিটি দিল না, 40 ডিগ্রিতেও সলিউবিলিটি চাইলো, আবার হচ্ছে এদিকে সলিউটও নাই, ওইদিকে সলিউটও নাই। এত না যাওয়া দিয়ে শুধু প্রিসিপিটেটের অ্যামাউন্ট দিয়ে কেমনে বার করবো? আমার কাছে সলিউশন আসতেছে না। বাট আমি মনে করি এটাকে একটু মডিফাই করে নিলাম, তোমাদের কোশ্চেনটাকে একটু মডিফাই করে বললাম যে 60 ডিগ্রিতে সলিউবিলিটি 90, এটা ধরে দেখে আমি করতে পারি কিনা। তাহলে 90 ইন্টু 230 ডিভাইড 190, তাহলে 108.94, 108.94। এটা হলো যে স্মল এম এর ভ্যালু, এটা হচ্ছে স্মল এম এর ভ্যালু। তাহলে একটু বুঝো, হ্যাঁ? তাহলে এই ফর্মুলা দিয়ে আমি ফার্স্টে বের করে নিলাম সলিউট কতটা আছে, সলিউট কতটা আছে আর সলভেন্ট কতটা পেলে। তাহলে সলভেন্ট ইকুয়াল টু হচ্ছে 230 মাইনাস 108.94, সলভেন্টের অ্যামাউন্ট জানতে হবে, মাইনাস 230, 121.5, 121.05। তাহলে এটা সলভেন্টের অ্যামাউন্ট। তাহলে ফার্স্টে 60 ডিগ্রি সেলসিয়াসে করলাম ম্যাথটা, 60 ডিগ্রি সেলসিয়াসে সলিউট এন্ড সলভেন্ট অ্যামাউন্ট ডিটারমিন করে ফেললাম। সলিউটের অ্যামাউন্ট এন্ড সলভেন্টের অ্যামাউন্ট 60 ডিগ্রিতে কত, এটা করলাম। করে এবার যাচ্ছি 40 ডিগ্রি সেলসিয়াসে। 40 ডিগ্রি সেলসিয়াসে এসে দেখলাম যে S is equal to small m by capital M minus small m into 100। তখন আবার S বের করতে হবে, তখন আবার কি বার করতে হবে? S বের করতে হবে। আচ্ছা, তারপরে S তখন জানি না, তখন জানি কি কি জানি হচ্ছে এটা 121.05, এটা জানি। কেমনে জানছি? ওই যে আগে 121.05, এই যে আগেই তো পাইয়া গেছি 121.05, তাহলে ওটা জানি। আচ্ছা, 100 জানি, তাহলে এস জানতে গেলে স্মল এম জানতে হবে, এস জানতে গেলে স্মল এম জানতে হবে, কিন্তু স্মল এম তো এটা না, এটা তো 60 ডিগ্রিতে। আচ্ছা, এবার একটু খেয়াল করো, যেহেতু প্রিসিপিটেট হইছে, খেয়াল করো, যেহেতু প্রিসিপিটেট হইছে, তাহলে এই এমটা কি ছোট না? লজিক কি বলে? এই এমটা কি ছোট না? এটা কতটুকু ছোট? মজাটা দেখো, কতটুকু ছোট? 108.94 মাইনাস 15.22। লজিকে আসতেছে?
আসতেছে না লজিকে? অর্থাৎ ওইটা ততটুকুই কম যতটুকু প্রিসিপিটেট হয়েছে, ঠিক কিনা? বুঝে আসছে মাথায়? জি স্যার। সবাই সবাই একসাথে চিন্তা করো তো বুঝতে যে সমস্যা হচ্ছে। এইটা তো আগের সলিউটের অ্যামাউন্টটা, এটা আগের সলিউটের অ্যামাউন্টটা। তা আগের সলিউট দেওয়া আছে, প্রিসিপিটেট দেওয়া আছে, তাহলে পরের সলিউট কত? সহজ কথা বুঝে না কেন? আগে 10 গ্রাম ছিল, প্রিসিপিটেট 2 গ্রাম, তাহলে পরের সলিউট কত? 8 গ্রাম। এটা তো সহজ হিসাব। তো সলভেন্ট সব টেম্পারেচারে সেম। হ্যাঁ, সলভেন্টে চেঞ্জ হয় না। তাহলে আমার লজিকটা বুঝছো তো? আগের সলিউট এতটা, আগের সলভেন্ট এতটা, পরের সলভেন্ট ঠিকই আছে, কিন্তু পরের সলিউট কি ঠিক আছে? পরের সলিউট তো ঠিক নেই। পরের সলিউট কত? সলভেন্ট আমি বলেছিলাম যে ধরো সলিবিলিটি 40, তাহলে সলভেন্ট 100, সলিউশন 140। যখন সলিবিলিটি যায় 60 তে, তখন সলভেন্ট 100 আর সলিউশন হয়ে যায় 160। সলভেন্ট চেঞ্জ হয়েছে? সলভেন্ট চেঞ্জ হয় না, মনে রেখো। হ্যাঁ, সলভেন্ট চেঞ্জ হয় না। শোনো, স্বামী যেটা করে সব রিয়েলিটি দিয়ে চিন্তা করে। রিয়েলিটি দিয়ে চিন্তা না, এগুলো সব হলো থিওরিটিক্যাল চিন্তা। তুমি বাস্তবে লস তো থাকবেই। বাস্তবের দিয়ে চিন্তা করতেছি না তো আমরা তো আইডিয়াল কন্ডিশন চিন্তা করতেছি। কথা বুঝতে পারছো? আমরা আইডিয়াল কন্ডিশনে চিন্তা করতেছি। রিয়েলিটিতে গেলে হয়তো বলবো যে স্যার রিয়েলিটি কি এটা সম্ভব? আর সম্ভব না রিয়েলি হয়তো, কিন্তু আমরা থিওরিটিক্যালি এটা বলতেছি। তাইলে আগে সলভেন্ট যা থাকবে, পরের সলভেন্ট তা থাকবে। আগের সলিউট যা থাকবে, পরের সলিউটটা হলো, যেহেতু প্রিসিপিটেট দিয়ে দিছে, তাহলে প্রিসিপিটেট বাদ দিয়ে যা থাকবে তা হচ্ছে পরের সলিউট। তাইলে এখন সলিবিলিটি কত বার করা সম্ভব না? এখন তো পসিবল। এখন এটা কত আছে? এটা তো পসিবল নাকি? তাহলে 108.94 মাইনাস হলো 15.22 ইকুয়াল টু যত ইনটু হলো তার 100 ডিভাইড হচ্ছে গিয়া 121.05 ইকুয়াল টু হচ্ছে 77.42। এই যে এটা হচ্ছে পরের সলিবিলিটি। এখন তোমরা আমাকে বলো, বা ওয়ালিদ যেহেতু কোশ্চেনটা দিছে, এখন কি মনে হয় যে এইটা না দিয়ে এই ম্যাথটা করা যায়? যাই স্যার। ঠিক না? এখন আমি যেহেতু ধরে নিছি, ওটা ধরে করতে পারছি, তাহলে বোঝা গেল যে এখানে ইনফরমেশন গ্যাপ আছে। কথা বুঝো নাই? এখন তুমি চিন্তা করো যে এইটা বলা নাই, তাহলে ম্যাথ কি করবা? তোমার হাত বন্ধ তখন, ঠিক কিনা? এই যেই 90টা আমি দিয়ে তারপর ম্যাথটা করলাম, ওটা ছাড়া এবার দেখো চিন্তাই করা যাচ্ছে না। তো আমি তো, আমার মাথায় তো আসতেই আছে না। কিন্তু ওইটা ধরে নিলে দেখছো হয়ে যাচ্ছে না? এবং যা হয়েছে সেটা সেটা লজিক্যাল না? যা হয়েছে এটা বানানো না সুন্দর মতো ঠিক মতোই হয়েছে, যেভাবে হবার কথা ছিল। এবং এটা কিন্তু খুব ভালো একটা কোশ্চেন হয়েছে। আমি কিন্তু এটা নোট করছি এবং আমি এটা ফিউচারে কোশ্চেনের মধ্যে দিব। আমার ভালো লাগছে ব্যাপারটা। চমৎকার কোশ্চেন, এটা চমৎকার কোশ্চেন হয়েছে। আমি মনে করি যে দারুণ কোশ্চেন হয়েছে এটা, যে এইভাবে আসলেই তো চিন্তা করা যায় এবং সুন্দর কোশ্চেন হয়। তো এই কোশ্চেনটা নোট রাখো। ভিডিও তো রেকর্ড হয়েছেই, ম্যাথটা এখানে এই স্টেম দেওয়া আছে, কোশ্চেন দেওয়া আছে। ঠিক আছে, যে উইল দেয়ার এনি প্রিসিপিটেট ইন কন্টেইনার বি, অর্থাৎ কন্টেইনার বি তে কোনো প্রিসিপিটেট হবে কিনা। এই তো কাজ করার জন্য কিন্তু কেএসপি দরকার নাই, কিন্তু তুমি ডিসিশন নিবা কিভাবে যে প্রিসিপিটেট ফর্ম করবে কিনা। ডিসিশন আমরা কিভাবে নেই? ডিসিশন নেই যে যদি কেআইপি মোর দেন কেএসপি হয় তাহলে প্রিসিপিটেট ফর্ম করে, ঠিক কিনা? তাহলে তোমার কাজ ছিল কেআইপি ডিটারমিন করা, তুমি কেআইপি ডিটারমিনও করছো, তুমি কেআইপি ডিটারমিন করলা, কিন্তু কেএসপি তো আমাকে দিয়ে দিতে হবে। তো মনে করো যে কেএসপিটা এখানে মিস করছে, তাহলে ঠিক না? তাহলে কেএসপি মিস করে আসছে, তো কেএসপি দেয়া থাকার কথা। আচ্ছা, বলতেছে হুইচ নোটেশন উইথ রিডবার্গ
constant RH will be for radiated ray of lower wave number in Balmer series of hydrogen atomic spectrum. Okay, fine. দেখো তোমার ইকুয়েশন যেটা মানে রিডবার্গ ইকুয়েশন যেটা সেটা হলো 1/λ = RH 1/n1 স্কয়ার মাইনাস 1/n2 স্কয়ার। এটাই তো রিডবার্গ ইকুয়েশন, এটাই হলো রিডবার্গ ইকুয়েশন। Which notation of Rydberg equation is correct? Which notation of Rydberg মানে Rydberg equation is correct? অর্থাৎ এই দেখো 3/4 Rydberg constant, 5/36 Rydberg constant, 5/9 Rydberg constant, 9/144 Rydberg constant। মানে কোনটা কারেক্ট? কোনটা কারেক্ট? যখন কিনা বামার সিরিজ একটা হিন্ট দিয়েছে তোমারে যে বামার সিরিজ, তোমাকে একটা হিন্ট দিছে সেটা হলো এটা বামার সিরিজ। আর সেকেন্ড যে হিন্টটা দিছে সেটা হচ্ছে ওয়েভ নাম্বার হচ্ছে লোয়েস্ট। দুইটা জিনিস, ওয়েভ নাম্বার লোয়েস্ট বামার সিরিজ, ওয়েভ নাম্বার লোয়েস্ট বামার সিরিজ। তাইলে তুমি রিডবার্গের কোনটা কারেক্ট নোটেশন সেটা বের করবা, এই তো। তাহলে এখানে রিডবার্গের কিছু করার দরকার নাই, মানে রিডবার্গের ভ্যালু বসানোর দরকার নাই। 1/2 স্কয়ার লিখতেই হবে, কেন জানো? বামার সিরিজ 1/2 স্কয়ার লিখতেই হবে, তার কারণটা হচ্ছে বামার সিরিজ, তার কারণটা হচ্ছে বামার সিরিজ মাইনাস 1/, এখন প্রশ্ন হচ্ছে যে এইখানে কি বসাবা? n2 এর ভ্যালু কত বসাবা? n2 এর ভ্যালু কত বসাবা? তাহলে যেহেতু বলছে তোমার লোয়েস্ট ওয়েভ নাম্বার, যেহেতু বলছে লোয়েস্ট ওয়েভ নাম্বার, ঠিক আছে, উইল বি ফর রেডিয়েটেড রে লোয়েস্ট ওয়েভ নাম্বার। তো যাই হোক, এখানে তোমার কথাগুলো একটু বলি, সেটা লোকে এখানে 3 স্কয়ার বসাবা, কিন্তু কথা হচ্ছে লজিকটা কি 3 স্কয়ার বসানোর? 3 স্কয়ার বসানোর লজিক কি? আচ্ছা, 3 স্কয়ার বসায়া আগে একটু দেখি, একটু খেয়াল করো। 3 স্কয়ার বসালে এটা RH এর সাথে ইনটু এলসিএম করলে নিচে 36 হবে, নিচে 36 হবে। আর এইদিকে যায়া তোমার 9 মাইনাস হবে হলো 4, যে দ্যাট ইজ 5। তার মানে RH ইনটু 5/36, RH ইনটু 5/36, যেটা অপশন বি তে দেওয়া আছে, যেটা অপশন বি তে দেওয়া আছে 5/36, RH 5/36, RH 5/36 দেওয়া আছে। তো এটাই কারেক্ট নোটেশন ফার্স্ট অফ অল। এটার ক্ষেত্রে সলিউশন হলো যে এটা যেহেতু 2 বলছে, এটার বামার সিরিজ বলছে আমাকে 2 বসাইতেই হবে, এখানে যে 3 বসাইতে হবে সেই কথাটা আমার লোয়েস্ট ওয়েভ নাম্বার দিয়ে বুঝিয়ে দিচ্ছে। কিন্তু আমার কাছে এইটার মধ্যে একটু গন্ডগোল লাগতেছে, তারপরেও কিছু করার নাই। এই হিন্ট দিয়ে এখানে 3 বসাবা, 3 বসাইলে এলসিএম করলে দেখবা 5/36 আসবে, এই কারণে 5/36 কারেক্ট। এটা ওয়েভ লেন্থ বললে সমস্যা ছিল না, তাইলে আমি চোখ বন্ধ করে 3 বসাই দিতাম। আচ্ছা দেখো, এটা ডাইরেক্ট কোশ্চেনের অ্যান্সার। বলতেছে ইন হুইচ কেস কনসেপ্ট অ্যাটমিক অরবিট ইজ ফর্ম, ইন হুইচ কেস কনসেপ্ট অ্যাটমিক অরবিট ইজ ফর্ম, অর্থাৎ বোর মডেল, রাদারফোর্ড মডেল, কোয়ান্টাম মডেল না অবো প্রিন্সিপাল। ইন হুইচ কেস কনসেপ্ট অফ অ্যাটমিক অরবিট ইজ ফর্ম, কনসেপ্ট অফ অ্যাটমিক অরবিট কিন্তু বোর মডেলের থেকে আসছে। এবার যে এমসিকিউটা আছে সেটাতে বলা কি দেখো, যে লাইন স্পেকট্রাম ইজ ইউজড টু, লাইন স্পেকট্রাম ডিটেক্ট ফেক পাসপোর্ট কারেন্ট নোট। তো তুমি চিন্তা করো যে ডিটেক্ট ফেক মানে কারেন্ট নোট মানে ইউভি রে, ডিটেক্ট এলিমেন্ট, ডিটেক্ট এলিমেন্ট এটা তো লাইন স্পেকট্রাম। আর ডিটেক্ট ডিজিজ এন্ড ট্রিটমেন্ট, ডিজিজ ডিটেক্ট করে এবং তার ট্রিটমেন্ট করে। তো ডিজিজ ডিটেক্ট করে বা ট্রিটমেন্ট করে সে হচ্ছে গামা রে, ওটা হলো গামা রে। এখন প্রশ্ন হচ্ছে যে তুমি কোনটা কোনটা এখন নিবা।
লাইন স্পেকট্রাম তার মধ্যে কোনটা বা লাইন স্পেকট্রাম না কোনটা? শোনো, লাইন স্পেকট্রাম হচ্ছে অ্যাটমিক স্পেকট্রাম। আবার রিপিট করি, লাইন স্পেকট্রাম হচ্ছে অ্যাটমিক স্পেকট্রাম। লাইন স্পেকট্রামটা হচ্ছে অ্যাটমিক স্পেকট্রাম। তাহলে ইউভি কি? ইউভি লাইট যেটা, এটা অ্যাটমিক স্পেকট্রাম। লাইন স্পেকট্রাম ডিটেক্ট এলিমেন্ট, এটা তো ডাইরেক্ট বলা আছে লাইন স্পেকট্রাম, কারণ ডিটেক্ট এলিমেন্ট মানে কি? অ্যাটমিক স্পেকট্রাম। ডিটেক্ট এলিমেন্ট মানে কি? অ্যাটমিক স্পেকট্রাম। অ্যাটমিক স্পেকট্রাম মানে কি? লাইন স্পেকট্রাম। তো এটা কারেক্ট। তো ডিটেক্ট হেগমানি কারেন্সি যেটা ইউভি, তো ইউভি যেটা, এটাও তোমার হলো লাইন স্পেকট্রাম। ইউভি রিজিয়নে, সো এটাও লাইন স্পেকট্রাম, লাইমেন সিরিজ। কিন্তু যেটা ডিটেক্ট ডিজিজ বা ট্রিটমেন্ট, ওটা গামা। আর গামার এটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, এইটা লাইন স্পেকট্রাম না, এইটা লাইন স্পেকট্রাম না। অ্যাটমিক স্পেকট্রাম হচ্ছে লাইন স্পেকট্রাম। অ্যাটমিক স্পেকট্রাম হচ্ছে ইউভি রিজিয়নে, ভিজিবল রিজিয়নে, আইআর রিজিয়নে। ও একটা ঠিক আছে, আবার আইআর চিন্তা করে দিচ্ছে কিনা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ডিটেক্ট ডিজিজ, আইআর তো ডিটেক্ট করে। ডিজিজ ডিটেক্ট, আইআর 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 দিয়ে ডিটেক্ট করে কি? আইআর রে দিয়ে ডিটেক্ট করে না, আইআর ট্রিটমেন্ট করে ডিটেক্ট, ঠিক আছে, কিন্তু আইআর দিয়ে ডিটেক্ট করে, কিনা না। ও আমার মনে হয় এটা গামা না, বুঝছো, ওটা আইআরই বুঝাইছে, সরি। কারণ হলো গামা তো কিছু ডিটেক্ট করে না, ট্রিটমেন্ট করে। তাহলে এটা আইআর এর থেকেই দিছে। আইআর, যদি এটা আইআর হয় তাহলে তিনটাই কারেক্ট। আইআর হলে তিনটাই কারেক্ট। কথা বুঝছো? কি কারেক্ট দিছে ওয়ালিদ? এইটাই কারেক্ট স্যার, মানে 1.3 বলেছে আমাদের। হ্যাঁ, এটা 1 2 3। ওই যে আমি প্রথমে ভাবছিলাম যে এটা গামা, কিন্তু পরে দেখলাম না, ডিটেক্ট। গামা তো ডিটেক্ট করেন না, ও গামা তো 3 নাম্বারটা ট্রিটমেন্ট করে। কেমনে হয় স্যার, এটা বুঝলাম না আমরা। মানে ডিটেক্ট বলতেছে, ডিটেক্ট ডিজিজ ডিটেক্ট করে, ট্রিটমেন্ট করে। আইআর তো ট্রিটমেন্ট করে, তবে আইআর এটা ঠিক, আইআর কিন্তু ডিটেক্টও করে। আইআর এর তো অনেক ভাগ আছে, তো আইআর ডিটেক্টও করতে পারে। এই কারণে আইআর আচ্ছা, গামা ডিটেক্ট করে না? গামা তো ডিটেক্ট করে না, গামা তো ট্রিটমেন্ট করে। গামা দিয়ে তো ডিটেক্ট হয় না, গামা শুধু ট্রিটমেন্ট করে। তো এটা তিনটাই হয়তো কারেক্ট, বুঝছো? সিরিয়ালি দিছে একদম, ইউভি, ভিজিবল, আর হচ্ছে গিয়ে তোমার আইআর, ওইভাবেই দিছে অপশন গুলা। এবারে এই এমসিকিউটা দেখো, এখানে বলো একটা স্টেম দেওয়া আছে, এ আয়নের সাথে পটাশিয়াম ফেরোসায়ানাইড দিছে, দিয়ে প্রিসিপিটেট ফর্ম করছে। এ আয়নের সাথে পটাশিয়াম ফেরোসায়ানাইড দেওয়ার পরে বলছে প্রিসিপিটেট ফর্ম করছে। বলতেছে ইফ দ্যাট প্রিসিপিটেট রেডিশ ব্রাউন, তো পটাশিয়াম ফেরোসায়ানাইড দেওয়ার পরে যদি রেডিশ ব্রাউন হয়, তাহলে এটা কপার, তাহলে কপার আয়ন। কারণ কপার আয়ন আর পটাশিয়াম ফেরোসায়ানাইড, এটাই রেডিশ ব্রাউন প্রিসিপিটেট দেয়। কপার ফেরোসায়ানাইড রেডিশ ব্রাউন প্রিসিপিটেট দেয়, কপার ফেরোসায়ানাইড। তো এটা রেডিশ ব্রাউন প্রিসিপিটেট দিলে কপার। এখন সেটা কপার হলে পরে অপশন কি বলছে? এলিমেন্ট A2+ ইজ ট্রানজিশন, কারেক্ট। টু A2+ মানে কপার 2+ ট্রানজিশন, কারেক্ট। ইট ফর্ম কমপ্লেক্স কম্পাউন্ড উইথ 4 কোঅর্ডিনেশন নাম্বার, এটাও কারেক্ট। কারণ কপার যখন কমপ্লেক্স কম্পাউন্ড ফর্ম করে তখন কোঅর্ডিনেশন নাম্বার 4 হয়। এই দেখো, টেট্রামিন কপার সালফেট, দেখছো, টেট্রামিন কপার সালফেট, তাহলে কোঅর্ডিনেশন নাম্বার কত? 4, এটাও কারেক্ট। ইট শোজ ডায়াম্যাগনেটিক প্রপার্টি, এটা ফলস, এটা প্যারাম্যাগনেটিক। বলতেছে এটা ডায়াম্যাগনেটিক, ফলস, এটা প্যারাম্যাগনেটিক। কেন? কারণ এর কাছে আছে 3D9। তো যেহেতু এর কাছে 3D9 আছে, তাহলে একটা তো অড নাম্বার থাকবেই। 3D9 না, তাহলে তো একটা তো অড ইলেকট্রন আছে, তো অড ইলেকট্রন থাকলে তো প্যারাম্যাগনেটিক, কিন্তু বলছে তো ডায়াম্যাগনেটিক, তাহলে ওটা রং। ওটা রং হলে 1 2 কারেক্ট।
তো ওটার নাম প্যারাম্যাগনেটিক কারা আরেকবার বলবেন? প্যারাম্যাগনেটিক হচ্ছে যে যাদের কাছে আনপেয়ার্ড থাকে, অড ইলেকট্রন থাকে, অড ইলেকট্রন বা আনপেয়ার্ড ইলেকট্রন। আনপেয়ার্ড ইলেকট্রন, আনপেয়ার্ড, অড বলা ঠিক হবে না, আনপেয়ার্ড বলাটাই ভালো। অর্থাৎ 9টা থাকলে একটা আনপেয়ার থাকবে না। 9 ইলেকট্রন মানে কি 2 4 6 8 9, তাহলে একটা কি হলো, একটা ইয়ে হয়ে গেল না, কি বলা হয় Ampere। তোমার আনপেয়ার না, তাহলে আনপেয়ার থাকলে তো সে প্যারাম্যাগনেটিক, কিন্তু ওরা তো বলছে ডায়াম্যাগনেটিক, তাহলে এটা ভুল না। তো 1 and 2 কারেক্ট। আর লাস্টটা বলতেছে কি যে ইফ দ্য প্রিসিপিটেট ইজ হোয়াইট, অর্থাৎ প্রিসিপিটেট যদি হোয়াইট হয় তাহলে আয়ন কি হবে, তাহলে আয়ন হবে জিঙ্ক। প্রিসিপিটেট যদি হোয়াইট হয় পটাশিয়াম ফেরোসাইনেট দেওয়ার কারণে, পটাশিয়াম ফেরোসাইনেট দেওয়ার কারণে যদি হোয়াইট প্রিসিপিটেট হয় তাহলে সেটা জিঙ্ক, তাহলে সেটা জিঙ্ক। ওকে, ডান।